সুপ্রিয় শিক্ষার্থীরা, ঘরে বসে কারিগরি শিক্ষার আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, প্রতিনিয়ত পড়াশোনা করছো। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ার এর অধ্যায় 5। অধ্যায়টি হচ্ছে রিয়ালাইজ দ্য লাইন ইনসুলেটরস অ্যান্ড দেয়ার ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ লাইন ইনসুলেটর ও এদের বৈশিষ্ট্যসমূহ নিয়ে আমরা আলোচনা করব। এই অধ্যায় শেষে আমরা যে বিষয়গুলো শিখব তা হচ্ছে ইনসুলেটর কি, এর প্রকারভেদ শিখতে পারব, ইনসুলেটর কি কি উপাদান দিয়ে তৈরি তা জানতে পারব, ইনসুলেটর পদার্থের কি কি গুণাবলী থাকা উচিত তা শিখতে পারব, পিন ও সাসপেনশন টাইপ ইনসুলেটরের সম্পর্কে জানতে পারব এবং বিভিন্ন প্রকার ইনসুলেটরের ব্যবহার শিখতে পারব। ইনসুলেটর অকেজো হওয়ার অর্থাৎ নষ্ট হওয়ার কারণসমূহ জানতে পারব। ইনসুলেটর পরীক্ষা বা টেস্ট করার বিভিন্ন পদ্ধতি শিখতে পারব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে বিভিন্ন ধরনের ইনসুলেটর, অর্থাৎ ওভারহেড লাইনে বিদ্যুৎ পরিবাহীকে পোল বা টাওয়ার থেকে বিচ্ছিন্ন রাখার জন্য এই ইনসুলেটর ব্যবহার করে থাকি। ইনসুলেটর ব্যবহারের ফলে পরিবাহী হতে বিদ্যুৎ লিক করে আর্থে প্রবেশ করতে পারে না, অর্থাৎ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হতে বিতরণ পর্যন্ত দীর্ঘ লাইনের টেনশন, কৌণিক ব্যবধান, স্প্যান এইসব ফ্যাক্টরের উপর নির্ভর করে বিভিন্ন ধরনের ইনসুলেটর আমরা ব্যবহার করে থাকি। সেই ইনসুলেটরগুলো হচ্ছে শ্যাকল বা রিল বা স্পুল ইনসুলেটর, পিন ইনসুলেটর, সাসপেনশন ইনসুলেটর, স্ট্রেইন ইনসুলেটর, পোস্ট ইনসুলেটর এবং স্টে বা গাই ইনসুলেটর। এই ইনসুলেটর সমূহ যে সমস্ত পদার্থ দ্বারা গঠিত তা হচ্ছে পোর্সিলিন বা চীনামাটি, গ্লাস বা কাঁচ, স্টিয়েটাইট এবং পাইরেক্স, অর্থাৎ এই সমস্ত পদার্থ দিয়ে ইনসুলেটরগুলো আমরা তৈরি করে থাকি। এখন পোর্সিলিন বা চীনামাটি এগুলো কি জিনিস সেটা আমরা এখন দেখব। পোর্সিলিন ইনসুলেটরের তৈরিতে অতিরিক্ত উষ্ণতায় ফায়ারিং করে কাওলিন, ফেলসপার, কোয়ার্টজ এখানে মিশ্রিত করা হয়। এটি যান্ত্রিকভাবে গ্লাস ইনসুলেটরের চেয়ে বেশি শক্ত এবং লিকেজ, তাপমাত্রার পরিবর্তন, ধূলিবালির আস্তরণ ইত্যাদি ক্ষতিকর প্রভাব থেকে এটি মুক্ত। তবে অসুবিধা হলো যে এটি গ্লাস ইনসুলেটরের ন্যায় খুব বেশি সমসত্ব নয়, মসৃণ নয় এবং অস্বচ্ছ বলে এটি সহজে দৃষ্টিগোচর হয় না। ইনসুলেটিং পদার্থের মধ্যে গ্লাস একটি বা কাঁচ। গ্লাস চীনামাটির চেয়ে দামে সস্তা এবং সহজে আমরা বিভিন্ন আকার আকৃতি দিতে পারি এখান থেকে। প্রয়োজনীয় তাপমাত্রা নিয়ন্ত্রণের মাধ্যমে দৃঢ়তা ও পাইন দিয়ে এর ডাইইলেকট্রিক স্ট্রেংথ ও আপেক্ষিক রোধ বাড়ানো হয়। উচ্চ ডাইইলেকট্রিক স্ট্রেংথ বিশিষ্ট হওয়ার কারণে সহজ ডিজাইন ও একক ইউনিটের ইনসুলেটর আমরা এই গ্লাস বা কাঁচ দিয়ে তৈরি করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীরা, ইনসুলেটর পদার্থের মধ্যে আরেকটি হচ্ছে স্টিয়েটাইট। স্টিয়েটাইট বিষয়টা হচ্ছে এটি প্রকৃতিগতভাবে ম্যাগনেসিয়াম সিলিকেটের মধ্যে থাকে, অর্থাৎ সেখান থেকে আমরা পাই। এই ম্যাগনেসিয়াম সিলিকেটে বিভিন্ন অনুপাতে ম্যাগনেসিয়াম অক্সাইড মিশ্রিত থাকে। চীনামাটির তুলনায় এর টেনসাইল শক্তি ও ব্যান্ডিং স্ট্রেস বেশি, সে কারণে টেনশনযুক্ত টাওয়ারে এবং তীক্ষ্ণ বক্রতায় ইনসুলেটর হিসেবে বেশ ভালো কাজ করে। লো ভোল্টেজ লাইনে ব্যবহারের জন্য স্টিয়েটাইটের সাথে বিশেষ ধরনের কৃত্রিম পদার্থ মিশিয়ে এই ইনসুলেটর
প্রস্তুত করা হয়। আরেকটি পদার্থ হচ্ছে ইনসুলেটরের, সেটি হচ্ছে পাইরেক্স। এটাও এক ধরনের বিশেষ ধরনের কাজ, অর্থাৎ এটা এক বিশেষ ধরনের কাজ। এই পাইরেক্স দিয়ে এক প্রকার কাচের ইনসুলেটর তৈরি করা হয়। এগুলো অপেক্ষাকৃত দামে সস্তা, তবে উচ্চ ট্রান্সমিশন লাইনে এটি ব্যবহার করা যায় না, অর্থাৎ এগুলো সাধারণত 11 কেভির উপরে ব্যবহার করা যায় না, অর্থাৎ ডিস্ট্রিবিউশন লাইনে এটি ব্যবহার করা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা একটি ইনসুলেটর পদার্থের কি কি গুণাবলী থাকা দরকার সে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, অর্থাৎ ইনসুলেটিং পদার্থের বৈশিষ্ট্য হচ্ছে যান্ত্রিকভাবে শক্ত হওয়া প্রয়োজন, যাতে কন্ডাক্টরের ওজন এবং বাতাসের চাপ সহ্য করতে পারে। উচ্চমানের রোধ সম্পন্ন হওয়া উচিত, যাতে লিকেজ কারেন্ট প্রবাহিত হতে না পারে। রিলেটিভ পারমিটিভিটি উচ্চমানের হওয়া উচিত, যাতে ডাইইলেকট্রিক শক্তি বেশি হয়। ইনসুলেটর পদার্থ ছিদ্রযুক্ত হওয়া উচিত নয়। এর আরও কিছু বিশেষ গুণাবলী আছে, সেগুলো হচ্ছে ইনসুলেটর অভ্যন্তরীণ দোষমুক্ত হওয়া উচিত। এতে কোনো ধরনের ফাটল, আঁচড়, ভেজাল পদার্থ ইত্যাদি থাকা উচিত নয়, কারণ এগুলো থাকলে পারমিটিভিটি নষ্ট হয়ে যায় বা নিম্নমানের হয়। পাংচার ভোল্টেজ ও স্পার্ক ওভার ভোল্টেজের অনুপাত উচ্চমানের হওয়া উচিত। তাপমাত্রা পরিবর্তনজনিত কারণে যেন এর কোনো ক্ষতি না হয়, অর্থাৎ প্রতিক্রিয়া না হয়। ইনসুলেটর তৈরির সময় সতর্ক থাকতে হবে যেন কোনো গ্যাস বা তরল পদার্থ এখানে প্রবেশ করতে না পারে। এই হচ্ছে আমাদের ইনসুলেটরের বৈশিষ্ট্য। এখন আমরা বিভিন্ন ধরনের ইনসুলেটর নিয়ে আলোচনা করব। সেই ইনসুলেটরের মধ্যে একটি হচ্ছে পিন টাইপ ইনসুলেটর। পিন টাইপ ইনসুলেটরগুলো আমাদের ডিস্ট্রিবিউশন লাইনে, অর্থাৎ 11 কেভি লাইনে বেশি ব্যবহার করা হয়। চিত্রে একটি পিন টাইপ ইনসুলেটর দেখানো হয়েছে, এটি আমরা ডিস্ট্রিবিউশন লাইনে দেখতে পাই। পিন টাইপ ইনসুলেটর হচ্ছে ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন সিস্টেমে নিম্ন চাপের লাইন থেকে 33 কেভি লাইন পর্যন্ত এটি ব্যবহার করা হয়। অধিক ভোল্টেজে ব্যবহার করতে গেলে এই ধরনের ইনসুলেটর আকৃতিতে বৃহৎ এবং ভারী হয়। পিনের দৈর্ঘ্য বেশি হয়। ক্রস আর্মে অধিক চাপ পড়ে, সেজন্য এর দাম বেশি হয়। তাছাড়া কোনো কারণে ইনসুলেটর একটু আঁচড় বা ফাটল দেখা দিলে সমগ্র ইউনিটটি বদলাতে হয়, পুরো সিস্টেমকে চেঞ্জ করে দিতে হয়। এই জন্য 33 কেভির চেয়ে বেশি ভোল্টেজে ব্যবহৃত হয় না। অল্প ভোল্টেজের এলটি টাইপ পিন ইনসুলেটর একটি মাত্র চীনামাটির অংশ দিয়ে এটি তৈরি করা হয়। লিকেজ পথ বৃদ্ধির জন্য একাধিক অংশ জোড়া দিয়ে ইনসুলেটর তৈরি করা হয়। এখন আমরা সাসপেনশন টাইপ ইনসুলেটর নিয়ে আলোচনা করব। এটি 33 কেভির ঊর্ধ্বে ব্যবহার করা হয়। সেজন্য লাইনের কার্যকরী ভোল্টেজ 33 কেভির অধিক হলে লাইনে একাধিক ডিস্ক সম্বলিত সাসপেনশন টাইপ ইনসুলেটর ব্যবহার করতে হয়। প্রতিটি ডিস্ক 11 কেভির জন্য তৈরি করা হয়। সাসপেনশন টাইপ ইনসুলেটরে ট্যানজেন্ট টাইপ টাওয়ারেও ব্যবহার করা যায়। এখানে দেখানো হয়েছে যে ছোট ছোট ডিস্কগুলা কিভাবে সংযুক্ত করা হয়েছে, অর্থাৎ এখানে 1, 2, 7টি ডিস্ক সংযুক্ত করা হয়েছে, তারপর নিচে লাইন সংযুক্ত করা হয়। অর্থাৎ এই ইনসুলেটর ক্রস আর্মের সাথে ঝুলানো থাকে এবং এর শেষ প্রান্তের সাথে লাইনের পরিবাহী সংযুক্ত হয়। সাসপেনশন টাইপ ইনসুলেটরে সম্পূর্ণ সংযোজিত অংশকে স্ট্রিং বা মালা বলে, অর্থাৎ এই পুরো অংশটাকে বলা হয় স্ট্রিং। এই স্ট্রিং এর সাথে বিভিন্ন কার্যকরী ভোল্টেজ অনুযায়ী ইনসুলেটর সংযোজিত করতে হয়। ইনসুলেটর স্ট্রিং এ কতগুলি ডিস্ক থাকে, যা নির্ভর করে লাইনের ভোল্টেজের উপর, আবহাওয়াজনিত অবস্থা এবং পরিবহন লাইন নির্মাণের প্রকারভেদের উপর। সাসপেনশন ইনসুলেটর উচ্চ ভোল্টেজ লাইনের জন্য ব্যবহার করা হয়, অর্থাৎ ট্রান্সমিশন লাইনে এটি বেশি ব্যবহার করা হয়। এখন আমরা দেখব যে সাসপেনশন টাইপ এবং পিন টাইপ ইনসুলেটরের তুলনামূলক
সুবিধা এবং এর অসুবিধা কি সেটি হচ্ছে 230 কেভি পর্যন্ত লাইনে সাসপেনশন ইনসুলেটরের তুলনামূলক কম খরচে স্বাচ্ছন্দ্যে ব্যবহার করা যায়। আর পিন টাইপ ইনসুলেটর অতি উচ্চ ভোল্টেজ লাইনের উপযোগী পিন ইনসুলেটর নির্মাণ ব্যয় বহুগুণ বেড়ে যায়। সাসপেনশন টাইপ ইনসুলেটরে ইনসুলেটর স্ট্রিং এ প্রয়োজনীয় সংখ্যক ডিস্ক সিরিজে সংযুক্ত করে যে কোনো ভোল্টেজের লাইনে এটি ব্যবহার করা যেতে পারে, কিন্তু ইনসুলেটরে এই ধরনের ডিস্ক ব্যবহারের কোনো সুযোগ নেই, অর্থাৎ এখানে শুধুমাত্র একটি ডিস্ক ব্যবহার করতে হয়। যে কোনো একটি ইউনিট নষ্ট হলে পুরো ইউনিটের পরিবর্তে কেবল যে ডিস্কটি নষ্ট হয় ওই ডিস্কটি বদলালেই চলে। আর পিন টাইপ ইনসুলেটরে সমস্ত ইনসুলেটরকে একত্রে বদলাতে হয়। সাসপেনশন টাইপ ইনসুলেটরে লাইনের কার্যকরী ভোল্টেজ বাড়ানোর দরকার হলে প্রয়োজনীয় সংখ্যক নতুন ইউনিট সংযোজন করলেই চলে। আর এক্ষেত্রে সমস্ত ইনসুলেটরকে অপসারণ করে ভোল্টেজ আনুপাতিক ইউনিট ব্যবহার করার জন্য প্রয়োজন হয়, যা ব্যয়বহুল এবং খুবই অসুবিধাজনক। তারপর সাসপেনশন টাইপ ইনসুলেটরে পোল, টাওয়ার, টস আর্মের দৈর্ঘ্য বেশি হওয়ার প্রয়োজন হয়, আর পিন টাইপ ইনসুলেটর তুলনামূলকভাবে দৈর্ঘ্য কম। কার্যকরী ভোল্টেজ 33 কেভি নিচে হলে সাসপেনশন টাইপ ইনসুলেটরের খরচ বেশি পড়ে, অর্থাৎ নিম্ন ভোল্টেজে এটি ব্যবহার খুব কম হয়। আর পিন টাইপ ইনসুলেটরে খরচের দিক বিবেচনা করলে লো ভোল্টেজ হতে 33 কেভি পর্যন্ত লাইনে পিন ইনসুলেটর বেশি ব্যবহার করা হয়, এবং উচ্চ ভোল্টেজ এটি ব্যবহার করলে খরচ অনেক বেড়ে যায়। ইনসুলেটরের স্ট্রিং এ তার অপেক্ষাকৃত বৃহৎ পরিসর নিয়ে দোল খায় বলে তারের স্পেসিং বেশি রাখা প্রয়োজন হয়, অর্থাৎ একটি তার থেকে আরেকটি তারের দূরত্ব বেশি রাখতে হয়, কিন্তু পিন টাইপ ইনসুলেটরের ক্ষেত্রে স্পেসিং তত বেশি রাখা প্রয়োজন হয় না। শিক্ষার্থীরা, এখন আমরা শেকল বা রিল বা স্পুল টাইপ ইনসুলেটর নিয়ে আলোচনা করব। শেকল ইনসুলেটরে একটি চিত্র আমরা এখানে দেখতে পাচ্ছি। এটি আমরা কোথায় ব্যবহার করি তা জানব। শেকল ইনসুলেটর এলটি লাইনের টার্মিনাল বেশি বিচ্যুতি কোণের অ্যাঙ্গেল ও সেকশন পোলে ব্যবহার করা হয়, অর্থাৎ যেখানে পোল বাঁক নেয়, তারপর যেখান থেকে আমরা বাসা বাড়িতে নিয়ে আসি সেই সব জায়গায় এটা ব্যবহার করে। অর্থাৎ বিশেষ করে 400 বা 230 ভোল্ট লাইনের পোলে যথেষ্ট ব্যবহার করা হয়। লাইনের পোল থেকে বাসাবাড়ি, কলকারখানা ও বিভিন্ন স্থানে সার্ভিস কানেকশন নেওয়ার সময় পরিবাহী তার শেকল ইনসুলেটরের উপর দিয়ে নেওয়া হয়, অর্থাৎ এই সমস্ত জায়গায় আমরা এটি ব্যবহার করে থাকি। তারপর হচ্ছে স্ট্রেইন ইনসুলেটর। স্ট্রেইন ইনসুলেটরের একটি চিত্র দেখানো হয়েছে, অর্থাৎ মূলত সাসপেনশন টাইপ ইনসুলেটরের মতো এটি, অর্থাৎ এগুলো সমস্ত উচ্চচাপ লাইনে, টার্মিনালের সেকশন এবং কৌণিক পোল বা টাওয়ারে ব্যবহার করা হয়ে থাকে এটি। তাছাড়াও খুব দীর্ঘ স্প্যান, যেমন নদী পারাপার, রেল ক্রসিং, হাইওয়ে ক্রসিং ও বেশ টানের ক্ষেত্রে এই ধরনের ইনসুলেটর ব্যবহার করা হয়। স্ট্রেইন ইনসুলেটর সাসপেনশন ইনসুলেটর স্ট্রিংয়ের মতোই দেখতে, তবে এটা বিন্যাসের দিকে পার্থক্য আছে। সেটি কি, যে সাসপেনশন টাইপ ইনসুলেটর লম্বালম্বিভাবে থাকে, আর স্ট্রেইন ইনসুলেটর আনুভূমিকভাবে বিন্যস্ত করা থাকে, যা আমরা চিত্রে দেখতেছি। শিক্ষার্থীরা, এখন আমরা পোস্ট ইনসুলেটর নিয়ে আলোচনা করব। এখানে একটি পোস্ট ইনসুলেটর দেখানো হয়েছে, একটি পোস্ট ইনসুলেটর, অর্থাৎ এটি একটি মাত্র নিরেট সেলের ইনসুলেটর। এখানে কোনো ডিস্ক নেই, একবারে সরাসরি সম্পূর্ণ দেওয়া আছে, কিন্তু দেখতে অনেকটা মনে হচ্ছে কি সাসপেনশন টাইপ, মানে আলাদা আলাদা, কিন্তু এটি আসলে আলাদা আলাদা অংশ নয়। পোস্ট ইনসুলেটর বিশেষ ধরনের পিন লাগানো থাকে। কন্ডাক্টর বা পরিবাহীকে ইনসুলেটরের মাথায় তার দিয়ে বিশেষ ধরনের ক্ল্যাম্প দিয়ে এখানে উপরে আটকানো হয়। এই প্রকার ইনসুলেটর আউটডোর সাবস্টেশন, এইচটি বাসবারে ব্যবহার করা হয়।
কন্ডাক্টর ইনসুলেটরের মাথায় তার দিয়ে অথবা বিশেষ ধরনের ক্ল্যাম্প বা ট্যাপ দিয়ে এটি লাগানো থাকে। তারপর হচ্ছে স্টে বা গাই ইনসুলেটর। এটি চীনামাটির তৈরি। এখানে একটি স্টে বা গাই ইনসুলেটর দেখানো হয়েছে। এই ইনসুলেটর ওভারহেড লাইনের গাই বা স্টে তারে ব্যবহৃত হয়, অর্থাৎ পোলকে টানা দেওয়ার সময় স্টে তারগুলো এমনভাবে এই ইনসুলেটরে সংযুক্ত করা হয় যাতে কোনো সময় লিকেজ কারেন্ট মাটিতে টানা দেওয়া তারে না আসতে পারে। এর ফলে স্টে তারে মাটিতে সংযোজিত নিচের অংশে কোনো ব্যক্তি হাত রাখলেও নিরাপত্তা বজায় থাকে। তাছাড়াও এটি যাতে পোল হেলে না যায় সেজন্য আমরা ব্যবহার করে থাকি। শিক্ষার্থীরা, এখন আমরা দেখব যে একটি ইনসুলেটর কিভাবে নষ্ট হয়ে যায় বা অকেজু হওয়ার যে কারণ সেগুলো আমরা দেখব। কি ইনসুলেটরে ফাটল দেখা দিলে, অর্থাৎ ইনসুলেটরের মধ্যে যদি ফাটল হয় তাহলে একটি ইনসুলেটর নষ্ট হতে পারে। সাধারণত ইনসুলেটরের ভিতরে প্রবিষ্ট ইনসুলেটর পিন বা সংযোগের ধাতব অংশের সংকুচন প্রসারণের জন্য ইনসুলেটরে ফাটল দেখা দিতে পারে। তাছাড়া পোর্সিলিন ও সিমেন্টের সংযোগস্থলে বিভিন্ন ধরনের আবহাওয়ায়, যেমন ঠান্ডা, গরম, আর্দ্রতা, শুষ্কতা ইত্যাদি কারণে এই ফাটল দেখা দিতে পারে। এজন্য ইনসুলেটরটি নষ্ট হয়ে যেতে পারে। ইনসুলেটর পদার্থ ছিদ্রযুক্ত থাকলে, অর্থাৎ সাধারণত কম ফায়ারিং এ ইনসুলেটর তৈরি করলে ছিদ্রযুক্ত অবস্থা দেখা দিতে পারে। এই ছিদ্রগুলি জলীয় বাষ্প শোষণ করে ইনসুলেটরের রেজিস্ট্যান্স কমিয়ে দেয়। এর ফলে ইনসুলেটরে কারেন্ট লিকেজ দেখা দেয় ও পাংচারের কারণ হয়ে দাঁড়ায়। এ কারণে আমাদের ইনসুলেটরটি নষ্ট হয়ে যেতে পারে। ফ্লাশ ওভার সংঘটিত হলে, ইনসুলেটরের পোর্সিলিন অসমস্ফীতি হলে ফ্লাশ ওভার হয়। বৃষ্টিতে ভেজা অবস্থায় ও ইনসুলেটরে ফাটল হলে আর্কিং ফ্যাক্টরের মান বেশি থাকা উচিত। ইনসুলেটরে ফ্লাশ ওভার যাতে না হয় সেজন্য হর্ন বা রিং ব্যবহার করা হয়ে থাকে। তারপর হচ্ছে যান্ত্রিক পীড়ন বেশি হলে, অর্থাৎ সেখানে টান যদি বেশি হয়, সেটি হচ্ছে ইনসুলেটরে গঠনগত ত্রুটি বিচ্যুতি থাকলে বা ইনসুলেটর পদার্থের গুণগত মান নিম্নমানের হলে সে ইনসুলেটর যান্ত্রিক পীড়ন বেশি সহ্য করতে পারে না, অর্থাৎ টান বেশি সহ্য করতে পারে না, সেজন্য ইনসুলেটরটি নষ্ট হয়ে যেতে পারে, অকেজো হতে পারে। শর্ট সার্কিট সংঘটিত হলে, অনেক সময় বড় বড় পাখি ইনসুলেটরের উপরে বাঁধা কন্ডাক্টর ও ক্রস আর্মের মধ্যে শর্ট সার্কিটের সৃষ্টি করে, ফলে ইনসুলেটর নষ্ট হয়ে যেতে পারে। ইনসুলেটরের উপর ময়লা ও ধুলো বালি যদি জমে যায়, অর্থাৎ ইনসুলেটরের বহিরাবরণে প্রলেপ পড়ে অথবা সঠিকভাবে চকচকে করা না থাকে, তাহলে এই ইনসুলেটরের গায়ে পানি, ধুলোবালি, ময়লা ইত্যাদি জমতে থাকে। এগুলো জমতে থাকলে আংশিকভাবে ফ্লাশ ওভারের সৃষ্টি করে, ফলে ইনসুলেটর ক্ষতিগ্রস্ত হয় বা নষ্ট হয়ে যায়। ইনসুলেটরের বহিরাবরণ অপর্যাপ্ত মসৃণ বা চকচকে হলে, অর্থাৎ বাহিরের যে আবরণটা আছে সেটি তৈরির সময় ইনসুলেটরের বহিরাবরণ অপর্যাপ্ত মসৃণ থাকলে বা প্রলেপ অনুপযুক্ত হলে আগের মতোই বাতাসের জলীয় বাষ্প, ময়লা, ধূলিবালি, লবণ জাতীয় পদার্থ ইত্যাদি ইনসুলেটরের গায়ে জমে। এই সমস্ত ময়লা জমলে সহজে ফ্লাশ ওভার হয়ে ইনসুলেটর ক্ষতিগ্রস্ত হয় বা নষ্ট হয়ে যেতে পারে। শিক্ষার্থীরা, এখন আমরা ইনসুলেটর পরীক্ষা করার বিভিন্ন পদ্ধতি, যে সেটি ভালো না খারাপ, এই টেস্টগুলো আমরা করে থাকি, সেই টেস্টগুলা নিয়ে আলোচনা করব। আমরা কেন এটা করি, যে ওভারহেড লাইনের ইনসুলেটর সমূহের সঠিকতা, কার্যকারিতা, ডাইইলেকট্রিক শক্তি এবং টেনসাইল শক্তি ইত্যাদি সম্পর্কে অবগত হবার জন্য যে পরীক্ষা নিরীক্ষা চালানো হয় তাকে ইনসুলেটর টেস্ট বলে। অর্থাৎ আমরা এই জন্য এটা করে থাকি যে এটি ভালো আছে কিনা বা খারাপ, নষ্ট হয়ে গিয়েছে কিনা, এই কারণে আমরা এই টেস্টগুলো করে থাকি। এই টেস্টের মধ্যে প্রধানত 3 ধরনের টেস্ট করা হয়ে থাকে। একটি হচ্ছে ফ্লাশ ওভার টেস্ট, পারফরম্যান্স টেস্ট, আরেকটি হচ্ছে রুটিন টেস্ট। ফ্লাশ ওভার টেস্ট এর আবার কয়েকটি ভাগে বিভক্ত। সেটি হচ্ছে 50 সাইকেল ড্রাই ফ্লাশ ওভার টেস্ট। এই টেস্ট করার সময় ইনসুলেটরের ইলেকট্রোড দ্বয়ের মধ্যে স্বাভাবিক ভোল্টেজ প্রয়োগ করে ধীরে ধীরে ইনসুলেটরের রেটিংয়ে উল্লেখিত
ন্যূনতম ভোল্টেজ সীমার চেয়ে বেশি ভোল্টেজ প্রয়োগ করা হয়। এই সীমার ভোল্টেজ 1 মিনিট কাল বজায় রেখে এই টেস্ট করা হয়। অর্থাৎ আমরা যে ইলেকট্রোড আছে এই ইলেকট্রোড দ্বয়ের মধ্যে ভোল্টেজ প্রয়োগ করি এবং ধীরে ধীরে বৃদ্ধি করতে থাকি এবং ন্যূনতম যে ভোল্টেজ থাকা দরকার সেই পর্যন্ত ভোল্টেজ প্রয়োগ করি। যদি এই 1 মিনিট কাল এটি দেওয়া হয় এবং এটি সঠিকভাবে কাজ করে তাহলে আমরা এটি বুঝবো ভালো ইনসুলেটর। তারপর হচ্ছে 50 সাইকেল 30 সেকেন্ডের জন্য সিক্ত টেস্ট। এই টেস্টটি অনুরূপভাবেই করা হয়, তবে এ সময় ইনসুলেটরের চতুর্দিকে 45 ডিগ্রি কোণে পানি ছিটানো হয়। এই অবস্থায় 30 সেকেন্ড সর্বনিম্ন স্ট্যান্ডার্ড ভোল্টেজ সহ্য করার ক্ষমতা তাকে থাকতে হয়। যদি সে সহ্য করতে পারে তাহলে আমরা ধরে নেই এই ইনসুলেটরটি ভালো আছে। 50 সাইকেল ফ্ল্যাশ ওভার টেস্ট অনুরূপভাবেই এই টেস্টটি করা হয়। শুধু চতুর্দিকে বাতাসের আয়োনাইজড হয়ে কত ভোল্টেজে ফ্ল্যাশ ওভার সংঘটিত হয় তা আমরা দেখতে হয় বা লক্ষ্য রাখতে হয়। এই ফ্ল্যাশ ওভার ভোল্টেজ ইনসুলেটরের সর্বনিম্ন ভোল্টেজের সমান হতে হবে। ইম্পালস ফ্রিকোয়েন্সি ফ্ল্যাশ ওভার টেস্ট বজ্রপাতজনিত কারণে যে ওভার ভোল্টেজ হয় তা সহ্য করার ক্ষমতা সম্পন্ন কিনা তা যাচাই করার জন্য ইনসুলেটরে এই ধরনের টেস্ট করা হয়। এক্ষেত্রে একটি জেনারেটরের সাহায্যে বজ্রপাতের সমান ভোল্টেজ উৎপন্ন করে ইনসুলেটরে প্রয়োগ করা হয় এবং এইভাবে এই টেস্টটি সম্পন্ন করা হয়। এখন আমরা পারফরম্যান্স টেস্ট নিয়ে আলোচনা করব। পারফরম্যান্স টেস্ট আবার কয়েকটি ভাগে বিভক্ত। তার মধ্যে একটি টেম্পারেচার সাইকেল টেস্ট। এই টেস্টের সময় প্রথমে ইনসুলেটরকে 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিতে 1 ঘন্টা ধরে গরম করা হয়। তারপর সঙ্গে সঙ্গে 9 ডিগ্রি সেলসিয়াস 1 ঘন্টায় ধরে আবার ঠান্ডা করা হয়। এভাবে পরপর 3 বার করা হয়। তারপর দেখা হয় যে এর গ্লেজ বা কোনো ক্ষতি হয়েছে কিনা, অর্থাৎ এইভাবে এই টেস্টটি করা হয়। পাংচার ভোল্টেজ টেস্ট। এই টেস্টে ইনসুলেটরকে ইনসুলেটিং তেলে ঝুলিয়ে নির্ধারিত সর্বনিম্ন ভোল্টেজ প্রয়োগ করা হয়। এই ভোল্টেজে ড্রাই ফ্ল্যাশ ওভার ভোল্টেজের চেয়ে 1.3 গুণ বেশি হয়। ভালো ধরনের ইনসুলেটর এই ভোল্টেজে ক্ষতিগ্রস্ত হয় না বা নষ্ট হয় না। তারপর হচ্ছে পোরসিটি টেস্ট। ইনসুলেটর পদার্থ ছিদ্রযুক্ত কিনা তা পরীক্ষা করার জন্য এই টেস্ট করা হয়। এক্ষেত্রে সদ্য প্রস্তুত ইনসুলেটরকে ভেঙে অ্যালকোহল দ্রবণের মধ্যে দেওয়া হয়, যা 24 ঘন্টা রাখা হয়। ইনসুলেটর ছিদ্রযুক্ত হলে উক্ত স্থানে এই দ্রবণ প্রবেশ করে। যদি প্রবেশ না করে তাহলে আমরা ধরে নিই ইনসুলেটরটি ভালো আছে, অর্থাৎ এভাবে পোরসিটি টেস্ট করা হয়। মেকানিক্যাল স্ট্রেংথ টেস্ট। এই টেস্টে স্টিল পিন সহ ইনসুলেটরে তার নির্ধারিত লোডের চেয়ে 2.5 গুণ বেশি লোড 1 মিনিট কাল প্রয়োগ করা হয়। এই সময় ইনসুলেটর ও পিনের অবস্থা লক্ষ্য করা হয়। যদি এদের ক্ষতি না হয় ইনসুলেটর এবং পিনের, তাহলে ধরে নেই আমরা যে এই টেস্ট সঠিক এবং ইনসুলেটরটি ভালো। পরবর্তীতে যে টেস্টটি করা হয় ইলেকট্রোমেকানিক্যাল টেস্ট, প্রুফ লোড টেস্ট। এই টেস্টে সাসপেনশন ইনসুলেটরের উভয় দিকের ধাতব অংশে নির্ধারিত লোডের 2.5 গুণ টেনশনে 1 মিনিট কাল টানা হয় এবং সে সময় ইনসুলেটরের ধাতব অংশের সংযোগস্থল পরীক্ষা করে দেখা হয় যে সংযোগস্থল নষ্ট হয়েছে কিনা। যদি নষ্ট না হয় তাহলে আমরা ধরে নেই ইনসুলেটরটি ভালো আছে, অর্থাৎ এই টেস্টটি এভাবে সম্পন্ন করা হয়। রুটিন টেস্টটি আবার কয়েকটি ভাগে বিভক্ত। সেটি হচ্ছে প্রুফ লোড টেস্ট। এই টেস্টের সময় যদি ইনসুলেটর তার সর্বোচ্চ সহন ক্ষমতার শতকরা 20 ভাগ অধিক টানে 1 মিনিট সময় পর্যন্ত সহ্য করে, তবে ওই ইনসুলেটরের টান সহন ক্ষমতা সঠিক আছে আমরা ধরে নেই বা বুঝতে পারি। দ্বিতীয় টেস্টটি হচ্ছে করোশন টেস্ট। ইনসুলেটরের গ্যালভানাইজড ইস্পাত ফিটিংস এর সংযোগস্থলে মরিচা পড়েছে কিনা তা পরীক্ষা করার জন্য এই করোশন টেস্টটি করা হয়। হাই ভোল্টেজ টেস্ট। এই পরীক্ষার সময় পিন ইনসুলেটরকে উল্টাভাবে পানির ভিতরে ডুবানো হয়। অতঃপর ট্রান্সফরমারের সাহায্যে 5 মিনিট কাল উচ্চ ভোল্টেজ প্রয়োগে যদি কোনো ক্ষতিগ্রস্ত না হয় তবে ইনসুলেটরটি সঠিক আছে আমরা সেটি বুঝতে পারি। আজকের ক্লাস শেষে আমরা যে বিষয়গুলো শিখলাম তা হচ্ছে
ইনসুলেটর কি, বিভিন্ন প্রকার ইনসুলেটরের ব্যবহার শিখতে পারলাম। ইনসুলেটর কি, কি কি উপাদান দিয়ে তৈরি তা জানতে পারলাম। ইনসুলেটর পদার্থের কি কি গুণাবলী থাকা আবশ্যক তা জানতে পারলাম এবং বিভিন্ন প্রকার ইনসুলেটর সম্পর্কে ধারণা নিতে পারলাম। ইনসুলেটর অকেজো হওয়ার কারণসমূহ জানতে পারলাম। ইনসুলেটর পরীক্ষা করার বিভিন্ন পদ্ধতি সম্পর্কে আমরা জানতে পারলাম। আজকের ক্লাস শেষে তোমাদের যে বাড়ির কাজটি দেওয়া হচ্ছে তা হচ্ছে ইনসুলেটর কি, বিভিন্ন প্রকার ইনসুলেটরের ব্যবহার লিখো। ইনসুলেটর পদার্থের কি কি গুণাবলী থাকা আবশ্যক। পিন ও সাসপেনশন টাইপ ইনসুলেটরের পারস্পরিক সুবিধা ও অসুবিধা লিখো। ইনসুলেটর অকেজো হওয়ার কারণসমূহ কি কি। ইনসুলেটর টেস্ট করার বিভিন্ন পদ্ধতিগুলির নাম লিখো। তোমরা এই বাড়ির কাজগুলো করবে এবং ইনস্টিটিউট খোলার পরে তোমাদের বিষয় শিক্ষককে এটি দেখাবে। বিষয় শিক্ষক মূল্যায়ন করে তোমাদের মার্ক প্রদান করবে। আশা করি আজকের ক্লাসটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এই কামনায় আজকে এই পর্যন্ত।